আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। এই ক্লাসের টপিক হচ্ছে সুদ কষার পার্ট 3, চক্রবৃদ্ধি সুদ কষা। তো চক্রবৃদ্ধি সুদ কষা আমরা খুব সিরিয়াসলি বেসিক আলোচনাটা ক্লিয়ার করব। এরপরে আমরা জবের পরীক্ষার হলে মুখে কিভাবে উত্তর বের করা যায় সেই টেকনিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা এর আগে সরল সুদ কষার অঙ্কে দেখছি যে 10% সুদের হার মানে 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা, তাহলে 2 বছরে 10 10 20 টাকা, 3 বছরে 30 টাকা, তার মানে যত বছর তত টাকা, অর্থাৎ প্রতি বছরে 10 টাকা 10 টাকা 10 টাকা করে সুদ হচ্ছে। আপনি যদি 100 বছর পরে আসেন তারপরে কোনো সমস্যা নাই, তার মানে 100তম বছরের সুদও 10 টাকায়, কারণ আপনি আসল নিছেন লোন। আচ্ছা, তাহলে আসি, এটা গেল। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয় যে এই যে আসলের সাথে যে সুদ, কেউ যদি সুদ পরিশোধ না করে এইটা আসলের সঙ্গে যুক্ত হয়ে যায়। তার মানে আপনি প্রথম বছরের আসল বা ঋণ নিছেন 100 টাকা, কিন্তু আপনার 1 বছর পরে 10 টাকা সুদ দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি ব্যাংকে খোঁজে নিতে আসেন নাই। তো ব্যাংক কি করছে, আপনি আসেন নাই, ঠিক আছে, আপনার তো জামানত নেওয়া আছে অথবা আপনার তো গ্রান্টার আছে, ঠিক আছে, আপনার এই যে সুদ 10 টাকা দিলেন না, মনে করেন আপনি যদি 10 টাকা দিতেন, ঠিক আছে, তাহলে কি হইতো, ওই 10 টাকা তারা অন্যখানে বিনিয়োগ করতো। আপনি যদি 10 টাকা দেন নাই, ওই 10 টাকা সে আসলের সঙ্গে যোগ করে সে বলছে যে আপনার কাছে আমরা এখন 110 টাকা পাবো। কখন? 1 বছর পর। কারণ আপনি যদি 2020 সালে ঋণটা নেন, তাহলে 2021 সালে সে আপনার কাছে, ব্যাংক আপনার কাছে 110 টাকা পাবে। তাহলে এরপরে যখন আপনি 2022 সালে ঋণের পরিশোধ করতে আসবেন, তখন আপনি কিন্তু 10 টাকা সুদ দিয়ে পার পাবেন না। কেন? কারণ আপনার কাছে তো ব্যাংক এখন 110 টাকা পায়, তাহলে 110-এর 10% হচ্ছে 11 টাকা, তার মানে 121 টাকা আপনাকে সুদে আসলে দিতে হবে। নর্মালি যদি এটা সরল সুদ হইতো তাহলে আপনাকে দিতে হইতো 100 টাকা আর 10 টাকা 10 টাকা 120 টাকা, কিন্তু চক্রবৃদ্ধি হওয়ার কারণে এই 1 টাকা বেশি দিতে হচ্ছে। তাহলে মূল থিমটা হচ্ছে যে চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদের সুদ দিতে হয়, আর সরল সুদের ক্ষেত্রে সুদের সুদ দিতে হয় না, শুধু আসলের সুদ দিতে হয়। তাহলে বিষয় যদি আমরা প্র্যাকটিক্যালি ভাবি, আপনার বাসায় দেখবেন একটা গরু আছে, এই গরুটা অনেক ভালো গরু, 10 বছর ধরে পালতেছে, তো দেখবেন এর বংশ বিস্তার হচ্ছে কিভাবে। বিষয়টা যদিও এক্স্যাক্টলি সংখ্যা মিলবে না, তবে বোঝানোর জন্য বলতেছি। ধরেন 1 বছর পরে একটা বাচ্চা দিছে, ওই বাছুরটা আবার বড় হয়ে 1 বছর পরে ও আবার একটা বাচ্চা দিছে, আবার যে গরুটা আগে প্রথম বাচ্চা দিছিল বড় মা গরুটা, ওও কিন্তু বাচ্চা দিছে। আবার দেখেন যে বাচ্চার বাচ্চা মানে ওর নাতনি, ওরও বাচ্চা হচ্ছে 1 বছর পরে, আবার মাও বাচ্চা দিতেছে, ওর মায়েও বাচ্চা দিতেছে, ওর নাতনিও বাচ্চা দিতেছে। যদি 1 বছরের মধ্যে বাচ্চা হওয়াটা প্র্যাকটিক্যাল না, যা হিসাবের সুবিধার্থে বলতেছি। তার মানে এই যে আমরা বলি না যে চক্রবৃদ্ধি হারে বাড়তেছে, চক্রবৃদ্ধি কথাটা কখন ইউজ হয়? যখন ব্যাপক হারে সবাই মিলে বাড়তেছে, তখন এটাকে আমরা বলি চক্রবৃদ্ধি হারে। তার মানে বাচ্চার বাচ্চা হচ্ছে, নাতনির বাচ্চা হচ্ছে, মেয়ের নাতনি তার বাচ্চা হচ্ছে, আবার প্রথম জনের বাচ্চা দেওয়া বন্ধ হয় না, ও বাচ্চা দিতে আছে। তার মানে এই আসল সুদ প্রোভাইড করতেছে, আবার সুদের সুদ হচ্ছে, আবার যে 1 টাকা আপনি যদি আরো 1 বছর অপেক্ষা করেন তাহলে কি হবে জানেন, এই 1 টাকারও সুদ হবে। তার মানে এই যে সুদের সুদ, তাহলে এটা অনেক বহুরূপী স্টাইল। বাট আমরা বেসিকটা বুঝলাম যে সুদের সুদ দিতে হলে এটা হয় চক্রবৃদ্ধি। তো এখানে সরল সুদের সাথে বেসিক একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথম বছরের হিসাবটা। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে 2টা অঙ্ক করে দিব, তারপরে অঙ্কগুলো আপনি বলবেন, মুখে মুখে পারবেন। প্রথম বছরে কি হয়, প্রথম বছরে সরল সুদ, ঠিক আছে, আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়। কেন? কারণ দেখেন, আপনি ধরেন আছে 1000 টাকা সরল সুদে দিচ্ছেন, 1000 টাকা আরেকটা ব্যাংক চক্রবৃদ্ধি সুদে দিচ্ছে, ঠিক আছে, তো 10% ইন্টারেস্ট রেট। তাহলে প্রথম বছরে 1 বছর পরে, এই 1 বছর পর কি হয়েছে, 1 বছর পরে এই 1000 টাকা 10% হারে 100 টাকা সুদ হয়েছে। আর চক্রবৃদ্ধি সুদে 1 বছর পরে 10% হারে এও 100 টাকা সুদ দিছে। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করেন, 1 বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমান সমান। এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। তাহলে কি হবে কাহিনীটা, তাহলে ডিফারেন্স ক্রিয়েট হবে কোথায়? এই যে দ্বিতীয় বছরে যে এই সরল সুদের ক্ষেত্রে আবার 100 টাকা সুদ হবে, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে 100 টাকা, 1000 টাকার সুদ 100 টাকা, আর এই 100 টাকার সুদ 10 টাকা মিলে 110 টাকা হবে। তাহলে এটা তো আমরা অলরেডি আগের আলোচনাতেই বুঝে গেছি, কিন্তু এইখানে একটা নতুন আলোচনা, সেটা হচ্ছে প্রথম বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান সমান। ঠিক আছে, আচ্ছা,
তাহলে এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। এরপরে আসি আমরা অঙ্ক করব। হ্যাঁ, এই অঙ্কগুলো আমরা গতানুগতিক ভাবে করব এবং পরীক্ষার হলের স্টাইলও করব। ঠিক আছে, এই প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকে ইংলিশে আসছে অনেক বছর আগে, পরবর্তী 2019 সালে প্রাইমারি পরীক্ষায় আসছে। ঠিক আছে, আমরা এই একটা প্রশ্নের এমন চুলচেরা বিশ্লেষণ করব যে এই প্রশ্নটা থেকে আমরা এই টপিকের 50% শিখে যাব, তারপরে শুধু আমরা ভেরিয়েশন গুলো দেখব। ঠিক আছে, আচ্ছা তাহলে সবাই কি সিরিয়াসলি মনোযোগ, আগামী 5 মিনিট খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। এই অঙ্কটা আমরা আগে গতানুগতিক ভাবে সূত্র দিয়ে করব। সূত্র দিয়ে করলে আমরা জানি চক্রবৃদ্ধি সুদের সরাসরি সূত্র, এটা কি যে কম্পাউন্ড সুদ সহ কত টাকা পাবেন, মানে সুদ আসল। তাহলে এই যে সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিএ মানে কম্পাউন্ড অ্যামাউন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ইনটু 1 প্লাস আর ডিভাইডেড 100 টু দি n। এইখানে পি ইকুয়াল টু হচ্ছে আসল, আর ইকুয়াল টু হচ্ছে হার, আর এন ইকুয়াল টু হচ্ছে সময়। এই জিনিসটা তো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, তাহলে এটা না বোঝার কিছু নাই। তাহলে এখানে কি বলতেছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে। খেয়াল রাখবেন, যেগুলো সুদ কষার অঙ্কে যদি সুদ কষা ক্রাইটেরিয়া বলা না থাকে তাহলে বুঝতে হবে এটা সরল সুদে, আর চক্রবৃদ্ধি সুদের কথা বলা থাকলে অবশ্যই প্রশ্নে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্ট বা সুদের সুদ এই কথাগুলো অবশ্যই উল্লেখ থাকবে, না হলে এটা সরল সুদের অঙ্ক মনে করবেন। তাহলে 600 টাকা ব্যাংকে জমা রাখলে দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদ সহ কত টাকা পাবেন। সুদ সহ কত টাকা পাবেন মানে হচ্ছে সুদ আসল। তাহলে আমরা আসি এখানে 600 গুণন 1 প্লাস আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে 10, প্রশ্নে বলা আছে, ডিভাইডেড 100, উপরে হচ্ছে এন এর মান টাইম, টাইম সমান সমান 2 বছর, এটা প্রশ্নে এগুলা দেওয়া আছে। হ্যাঁ, আমাদের বাড়ি করতে হবে কি, আমাদের বাড়ি করতে হবে কম্পাউন্ড অ্যামাউন্ট সমান সমান কত এটা। তাহলে আমরা এই যে কম্পাউন্ড অ্যামাউন্ট সরাসরি সূত্রে মান বাড়ি করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 100 আর এটা কাটাকাটি করলে 10, দশককে 10 আর একে 11, তার মানে 600 গুণন 11 ডিভাইডেড 10 এর উপর স্কোয়ার। স্কোয়ারের কারণে আমরা এই 11/10 কে 2 বার লিখবো, তাহলে আর স্কোয়ার লেখার দরকার নেই। তাহলে এই যে শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এখানে মাত্র 2 বছরের কথা বলার কারণে 2টা 11 গুণ করতে হচ্ছে। অনেক সময় 3-4 বছরের কথা বললে অথবা 10% না দিয়ে 12% দিলে অনেকগুলো সংখ্যা গুণ করতে হয়, আর এখানেই সময়টা আমাদের জবের পরীক্ষায় নষ্ট হয়। কারণ আপনি জবের পরীক্ষার জন্য ক্লাস করতেছেন, ম্যাথ শিখতেছেন, আবার স্টাইল ফলো করতেছেন প্রাইমারির বাচ্চার, তাহলে তো হবে না। এই জন্য আমরা বারবার বলি যে আমরা পরীক্ষার হলে ছক্কা পেটানোর স্টাইলটাও শেখাবো, জাস্ট ধৈর্য ধরে খেয়াল করেন। তাহলে 11 আর 6 গুণ করলে কত হবে, 6 11 66, 66 কে 11 দ্বারা গুণ করলে 6 11 66 6 এত করে 6 6 11 66 আর 6 মিলে 72, তার মানে 726 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 726 টাকা। এইটা হচ্ছে নর্মালি যেভাবে সব বইয়ে আছে, সবাই শেখায়, ছোটবেলা থেকে আমরা শিখছি সেইভাবে। এটা সমস্যা কি, কোনো সমস্যা নেই। তবে এখানে এই ডিজিট গুলো সহজ দেওয়া থাকার কারণে এবং 2 বছর হওয়ার কারণে ক্যালকুলেশনটা বেশি কঠিন হইল না, 3-4 বছর দিলে কঠিন হয়ে যায়। অথবা এই অঙ্কটা করতে এইভাবে করতেও আমার কিন্তু অ্যাটলিস্ট 2 মিনিট সময় লেগে যাবে, এই লেখালেখি যতটুকু লিখলাম তাতে। কিন্তু আমরা যদি কোনো নিয়মে 20 সেকেন্ডে এটা সমাধান বাইর করতে পারি, তাহলে কি আমরা এই টেকনিকটা ফলো করবো? এই টেকনিকটা তো আমরা বাদ দিয়ে দিচ্ছি না, আমরা এটা শিখছি, এটা আমরা রিটেনে লেখাবো, এটা আমরা অন্য কাউকে বোঝাইতে গেলে বোঝাবো, কিন্তু আমরা পরীক্ষার হলে এটা অ্যাপ্লাই করব না যদি আমরা এর থেকে কম সময়ের একটা টেকনিক শিখি এবং ওইটা যদি পরীক্ষার হলে অ্যাপ্লিকেবল হয়, আমি যদি ভুলে না যাই এবং ওই এক টেকনিক দিয়ে যদি আমি 50টা 20টা 30টা বা অনেকগুলো অঙ্ক করতে পারি, তাহলে আমার ওই নিয়মটার উপর অবশ্যই কনফিডেন্স আসবে। আচ্ছা, তাহলে এই নিয়মটা তো মোটামুটি ক্লিয়ার। এইখানে আরো কিছু ক্রাইটেরিয়া বলি, সেটা হচ্ছে যে এখানে সুদ সহ বলছে, তাই না? এই সুদ সহ না বলে যদি বলতো সুদ কত টাকা হবে, তাহলে কি হইতো? তাহলে যেটা হইতো এই 726 টাকা, সূত্র কিন্তু একটাই, এটা সূত্র প্রয়োগ করলে সবসময় কম্পাউন্ড অ্যামাউন্ট বা সুদ আসল আসে। সেখানে যদি সুদের কথা বলতো আমরা আসল 600 টাকা বাদ দিতাম, তাহলে এই 126 টাকা হয়ে যেত সুদ। তাহলে আমরা অটোমেটিক্যালি কিন্তু দুইটা জিনিস শিখে গেলাম, যে সুদ আসল বাইর করতে গেলে এই সূত্র, আবার সুদ বাইর করতে গেলে আলাদা সূত্র নাই, এইটাই লিখে লিখে যা শেষে বিয়োগ করলে হয়ে যাবে। এই জিনিসটা আরেক ভাবে লেখা যায়, আমরা শতকরা এবং লাভ ক্ষতি অধ্যায়ে এই টেকনিকটা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে কি, যে সুদ আসল মানে এই 600 এর 110% যদি আমরা লিখি, তাহলে কি বাইরে হবে, 1 বছরের সুদ এর সাথে আসল যুক্ত হয়ে সুদ আসল।
এখন যেহেতু 2 বছরের বলছে, তাহলে এর 110%। 110% কেন? এই যে আসল সবসময় 100%, এর সাথে সুদ যদি 10% যুক্ত হয়, তাহলে সুদ আর আসল মিলে 1 বছর পরে এটা 110% হয়ে যায়। তাহলে এই যে 600 এর 110%, 110% এই জিনিসটা, আর এই যে দেখেন 600 এর 11/10, 11/10 কিন্তু একই জিনিস। কিরকম দেখেন তো, এই যে 0 0, এই যে 0, এই 0 0 কাটা, এই 0 0 কাটা, তাহলে 10 10, 11 11। তাহলে এই সূত্র প্রয়োগ করে যে জিনিসটা আমার আসলো, আমি যদি মুখে মুখে কোনো শর্টকাট টেকনিক না পারি, তাহলে অ্যাটলিস্ট এই সূত্র মান টান বাদ দিয়ে এই জিনিসটা লিখলেও আমার 2-4 লাইন সেভ হবে, এবং পরীক্ষার হলে আমরা একটু হলেও টাইম সেভ করে দ্রুত অ্যান্সার বার করতে পারবো। এখানেও ক্যালকুলেশন করে গুণ করে অ্যান্সার কিন্তু 726 আসবে। তাহলে এটা একটু সোজা, তাই না? তাহলে এটা আমরা শিখলাম সূত্র প্রয়োগ করে গতানুগতিক সমাধান। এটা শিখলাম হচ্ছে যে সূত্রটারে একটু শর্টকাট, এবং শতকরা এবং লাখ ক্ষতি অধ্যায়ে আমরা এরকম প্রচুর অঙ্ক করিয়েছি, আশা করি সবাই পারবেন। ঠিক আছে, আচ্ছা এবার আসি, এটা হচ্ছে সুদ আসল, এখান থেকে 600 বাদ দিলে হয়ে যাবে 126। এটা হচ্ছে শুধু সুদ যদি বাড়ি করতে বলে। তো এখানে 2 বার কেন লিখলাম? 2 বছর বলছে এই জন্য। 3 বার লিখতাম যদি 3 বছর বলতো। তাহলে আশা করি এই কনসেপচুয়াল বিষয়টা ক্লিয়ার। বাট আজকের ক্লাসের টার্গেট আমাদের এইটা না। কিন্তু যে ভাইটা বলতেছে যে শর্টকাট শিখলে কাজ নাই বা উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, তা আমরা কি শর্টকাট শেখানো শুরু করছি? করি নাই। আমরা তো বিস্তারিত শেখালাম, রিটেনে শেখাই দিলাম, বিষয়টা কিভাবে কিভাবে কাজ করতে সবই দেখাই দিলাম। এখন আমরা আসল খেলা খেলবো, যে এই অঙ্কগুলা আমরা ওইভাবে শিখে পরীক্ষার হলে অ্যাপ্লাই করব না, পরীক্ষার হলে সুপার একটা টেকনিক অ্যাপ্লাই করবো। সেটা আমরা এখন দেখব, খুব মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে যে এই 600 টাকা, এটা কি আসল প্রথম বছর, এই স্টাইলে করবেন, দেখবেন কয়েক সেকেন্ড হয়ে যাবে। দ্বিতীয় বছর, খেয়াল করেন তো, এই 600 টাকা এটা হচ্ছে, মনে করেন গরুর যে উদাহরণ দিলাম না, মনে করেন গরুর মা। ঠিক আছে, একটু ভাবেন, হ্যাঁ, মাথাটা ঠান্ডা রাখেন। এখন এই গরুর মা বা গাভী এ কি করতেছে, প্রথম বছর একটা বাছুর দিতেছে। সেই বাছুরটার ভ্যালু কত? সেই বাছুরটার ভ্যালু হচ্ছে, এটা যেহেতু 10% অ্যাপ্লাই হবে, তাহলে এইখানে হবে 60 টাকা। এখন এই গরুটা প্রতি বছরে বছরে যেহেতু বাছুর দেয়, তাহলে 600 টাকাটা প্রথম বছর বাছুর দিলে হলো কত? 60 টাকা। এই গরুটা তো তারপরের বছরও বাছুর দিবে, ওর বাছুরটার ভ্যালু হচ্ছে 60 টাকা। তাহলে দ্বিতীয় বাছুরটাও আমরা পেয়ে গেলাম 60 টাকা, 60 টাকা। এই 60 টাকা 60 টাকা মিলে যে 120 টাকা হইলো, এইটার নাম হচ্ছে সরল সুদ। তাহলে আমরা বলতে পারি আসলের উপর যে সুদ সরাসরি, সেটাকে বলা হয় সরল সুদ। তার মানে গরুর মা থেকে যে বাছুরগুলো সরাসরি আসে, সেগুলোকে বলা হচ্ছে সরল সুদ। এখন চক্রবৃদ্ধির কারণে ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে এই যে 60 আছে না, এই 60 টাকা এর উপরে 10%। তার মানে প্রথম যে বাছুরটা, প্রথম বাছুর, এই বাছুরটা যে পরের বছর যে বাছুর দিবে, ও 1 বছর পরে বাছুর দেয় মনে করেন, তাহলে ও যে বাছুর দিবে, তার মানে এই আসলের নাতনি আর কি, এ কয় টাকা? এ হচ্ছে 60 এর 10%, মানে 6 টাকা। এই 6 টাকাটা হচ্ছে এক্সট্রা পাওয়া যাবে, যেটা সরল সুদে পাওয়া যাইতো না। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদের কারণে এক্সট্রা। এখন আসি আমরা এই 60 60 6, এই সংখ্যাগুলো লিখতে খুব বেশি সময় লাগবে না, অনেকে তো মুখে মুখে করে ফেলবেন। আর কি কোনো কাহিনী আছে? হ্যাঁ, আরো কাহিনী আছে। যদি আরো সময় দেওয়া হইতো, তাহলে এই বাছুরটা আবার বাচ্চা দিত, এই যে নাতনিও আবার বাচ্চা দিত, আবার এই প্রথম বাছুরটা আবার বাচ্চা দিত, আবার মাও বাচ্চা দিত। কিন্তু আমাদের এতদূর যাওয়া লাগবে না, তার আগে অঙ্ক শেষ। কেন? কারণ আমাদের তো দ্বিতীয় বছরের কথা বলছে। 2 বছর পরে কি হবে, এইরকম অবস্থা দাঁড়াবে। 3 বছর পরে কি হবে, 4 বছর পরে কি হবে, আমরা পরের অঙ্ক দেখবো। কিন্তু এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলে। তাহলে আমরা এই 60 60 120 আর এই 6 টাকার নাম হচ্ছে এক্সট্রা পাওয়া গেল। এই 6 টাকার নামই হচ্ছে পরবর্তীতে আমরা দেখব সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। কারণ সরল সুদে এই 6 টাকা নাই, চক্রবৃদ্ধি সুদে এই 6 টাকা আছে। তাহলে কি বলবো চক্রবৃদ্ধি সুদ 6 টাকা না? যখন এই চক্রবৃদ্ধি সুদের কথা আসবে, তখন এই সরল সুদের 120 আর 6 মিলে চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে 126 টাকা। দেখেন এখানে কিন্তু পুরো সবকিছু দেখা যাচ্ছে, কে নাতি, কে নানি, কে মা, কে মানে মেয়ে, সব বোঝা যাচ্ছে। তো এই যে 126 টাকা, এইটার নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। মানে আমাদেরকে তো বলছে সুদ আসল বাই করা, তাহলে আসলটা তো বাদ দেওয়া যাবে না, এর সঙ্গে আসলটা যোগ করে দিলে হয়ে যাবে 726 টাকা। এইটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল 726 টাকা। এই পয়েন্টটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন, আমি কিন্তু আপনাদেরকে একটা অঙ্ক করতে দিব।
ঠিক আছে? তাহলে এখন আসি আমরা আপনাদেরকে একটা অঙ্ক করতে দেই, ঠিক আছে? এই অঙ্কটা ধরেন এখানে 600 টাকা আছে না, এইখানে দিয়ে দিলাম 1000 টাকা। এইখানে ধরেন আছে 10% আছে, এইখানে দিয়ে দিলাম 5%। আর এইখানে 2 বছর আছে, ধরেন 2 বছরে দিলাম, ঠিক আছে? 2 বছর। এটা সুদ কত বাড়ি করেন তো, চক্রবৃদ্ধি সুদ। ধরতে পারছেন কি অঙ্কটা? যারা যারা পারেন নাই তাদেরকে আবার বলতেছি, এই 1000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, শুধু সুদ বাড়ি করেন। প্রত্যেকে অ্যান্সার দেন, আমি অপশনও দিব না, ঠিক আছে? অ্যান্সার লিখে বাড়ি করে অ্যান্সার দেন, দেখি কতটুকু বুঝছেন আপনারা। আমরা কিন্তু মোটামুটি অঙ্কের কিন্তু মূল থিম ধরে ফেলছি, এখন শুধু প্রয়োগটা দেখবো, যে যেটুকু শিখলাম ওইটা যত বেশি প্রয়োগ দেখবেন তত বেশি আপনার মনে থাকবে। তাহলে এটার স্টাইলটা হবে ওই যেভাবে বললাম ওইভাবে লিখবেন, ওটা একটা ফরম্যাট, তাহলে আপনার বিষয়টা মাথায় থাকবে, বুঝছেন? 1000-এর 5% মানে 50, আবার 5% মানে 50, 50-এর 5% মানে কিন্তু এই যে একজন লিখছেন 5 টাকা, এটা কিন্তু ভুল হয়েছে। 50-এর 5% মানে কিন্তু 5 টাকা না, 50-এর 5% মানে হচ্ছে 2.5 টাকা। এইখানে 2.5 টাকা কে লেখেন নাই দেখি? তাহলে 50, 50, 100 আর 2.5 টাকা মানে হচ্ছে 102.5 টাকা। ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। হ্যাঁ, 1105 টাকা যারা যারা লিখছেন বা 105 টাকা লিখছেন, কনফিডেন্টলি ভুল উত্তর। কেন ভুল উত্তর বলেন? পার্সেন্টেজে যদি আপনার দুর্বলতা থাকে তাহলে তো আপনার চক্রবৃদ্ধি সূত্রের অঙ্ক শেখানো যাবে না, আপনাকে আগে পার্সেন্টেজ শেখাইতে হবে। আমরা তো পার্সেন্টেজের অনেকগুলো ক্লাস নিয়ে শত শত অঙ্ক করাই দিয়ে এখানে আসছি, তাই না? আচ্ছা, সবাই কি ধরতে পারছেন বলেন? তাহলে আমরা বুঝে গেলাম যে 102.5। এটা কি সবাই ক্লিয়ার, নাকি আপনারটাই সঠিক আমারটাই ভুল হচ্ছে? এখানে হচ্ছে কি আসলে 5% লাগাই দিছি, তো এই জন্য আপনারা আগের মতো মুখস্থ দিতেছেন যারা, তারা তো 10% ধরে মুখস্থ দিতেছেন, ওটা তো 10% না। এখানে সবখানে তখন 5% এর খেলা হবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার। এখানে মেইন পয়েন্টটা ভুল হচ্ছে যাতে অনেকের, 50-এর 5% মানে তো 5 টাকা না। আচ্ছা, এই যে 63 নাম্বার দেখেন, এটা 2023 সালে আসছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। তাহলে এই নিয়মগুলো যে আপনার শেখা দরকার, এটা আপনিই বুঝবেন। আজকে যারা ক্লাস করবেন, ক্লাসের পরে আপনি নিজে নিজে যাচাই করবেন যে এই নিয়ম শেখার আগে আপনার কেমন সময় লাগতো, এখন কেমন সময় লাগতো। 2000 টাকা আসন। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন যে এখানে শর্টকাটে করাচ্ছে। ভাই, প্রথমে বিস্তারিত দেখা দিছি না, সূত্র দিয়ে দেখা দিছি না, আলাদাভাবে দেখা দিছি না, এখন এই অঙ্কগুলো চাইলে দেখাইতে পারবো না? পারবো। তো আমরা ওই সূত্র দিয়ে দেখানোর মধ্যে কি এমন ক্রিয়েটিভিটি আছে বলেন? ওই বারবার তো সূত্রে মানটা বসাই দিলে হয়ে যাচ্ছে, তাহলে আমরা ওইটা নিজে নিজে করবো। আর এটা আমরা একটু টেকনিকটা যেহেতু একটা শিখলাম, এটা অ্যাপ্লিকেশনটা দেখি বেশি বেশি করে। তাহলে 10%, তার মানে 10/1 200, আবার 200, 2 বার কেন লিখতেছি বলেন তো? এই যে 2 বছর বলছে, তাহলে এই 200-এর 10% মানে কি 20। তাহলে উত্তর কি চাইছে? চক্রবৃদ্ধি মূলধন চাইছে, মূলধন মানে সুদ আসল। তার মানে এদের সবার যোগফলটা আমাদের আছে 2000 আর 400 মিলে 2400, 2420, 2420 আছে আছে। তো 63 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2420। হ্যাঁ, প্রথমে 2-1 ভুল হইতেই পারে, সমস্যা নেই, এত টেনশন নিয়েন না, ঠিক আছে? বাট আমরা দেখেন করে করে কোথায় নিয়ে যাব যে চোখে ভাসবে অঙ্ক। এই যে আমরা যে আজকে আপনারা যারা দেখেন নাই, আমাদের পেজে শেয়ার করা হয়েছে, চাইনিজ এক ভাই, চীনে একজন থাকে বাংলাদেশি, সে চাইনিজ স্কুলের ভিডিওগুলো শেয়ার করছে। বা আমাদের দেশে অনেকে অ্যাবাকাস শিখে এখন দ্রুত পারতেছে। তো ওইখানে দেখেন যে ওরা কত ফাস্ট ক্যালকুলেশন করতেছে। এটা কোন লজিকে করতেছে জানেন? ডিজিটের খেলা। অঙ্ক মানে ডিজিটের খেলা। আপনি হয়তো ভাবতেছেন অনেক গল্প, অনেক কিছু, কিন্তু আসলে এত গল্প না। মেন গল্পটা হচ্ছে ডিজিটের খেলা। 1 থেকে 9 আর একটা 0, এই 10টা ডিজিট নিয়েই সব খেলা। তো আপনি এই ডিজিটটা নিয়ে কিভাবে কোনটার পিছনে কোনটাকে লাগাই দিব, কোনটার সাথে গুণ করবো, কোনটার সাথে ভাগ করবো, কোনটাকে বিয়োগ করবো, এইটা যদি মানে ধরে ফেলতে পারেন, তাহলে সবগুলো আপনার কাছে খেলার মতো মনে হবে। কিন্তু আমরা মানে এইভাবে শিখি নাই দেখে মনে হচ্ছে যে গতানুগতিক একটা সিস্টেমে আমাকে ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এটা মোটামুটি সবাই ক্লিয়ার, তো সবাই ভালো পারতেছেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নেক্সট আসি। হ্যাঁ, তাহলে দেখেন এটা 39তম বিসিএস পরীক্ষা আসছে, বলছে 64 নম্বর, বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এই পার্থক্য কিন্তু আমরা এখনো শেখাই নাই, কিন্তু আমরা অলরেডি পারবেন। কেন? কারণ আমরা কিন্তু অলরেডি টাচ দিছি, মানে পার্থক্যের অঙ্ক আগে করি নাই, কিন্তু অলরেডি কিন্তু আমরা টাচ দিছি। কি? ওই
গরুর কথাটাই মাথায় রাখেন যে গরুর সরাসরি যেগুলো বাচ্চা হচ্ছে এগুলো হচ্ছে সরল সুদ, আর গরুর যেগুলো নাতি নাতনি ওগুলো হচ্ছে চক্রবৃদ্ধি হলে পাওয়া যাচ্ছে। তাহলে গরুর নাতি নাতনি মানে গরুর বাছুরের বাছুর যেটা, সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের এই অঙ্কটার অ্যান্সার আমরা এইভাবে বাই করব যে 1000 টাকা হচ্ছে আসল, 10% হারে সরল সুদ 100 এইটা সরল সুদ, আর এই যে এই 10% হারে 10 টাকা এইটা হচ্ছে চক্রবৃদ্ধির কারণে পাওয়া যাচ্ছে। চক্রবৃদ্ধি সুদ না হলে এটা পাওয়া যাইতো না। তাহলে এই 10ই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, অনেকে আবার এই 11 বা 21 দিয়ে না, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে সুদের সুদ যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 10 ভাগের 1 ভাগ ক্লিয়ার না ভাই? তাহলে তো পার্সেন্টেজ শিখতে হবে আগে। এই যে কোনো সংখ্যার 10% মানে হচ্ছে কি জানেন, এই যে 10 টাকা মানে 100 টাকার 10 ভাগের 1 ভাগ মানে 10 টাকা, 200 টাকার 10% মানে হচ্ছে 20 টাকা, কারণ 10% মানেই হচ্ছে 2 10 20, সবসময় 10 ভাগের 1 ভাগ হয়। আচ্ছা, এখন এটা লিখলাম না, এখন এখান থেকে আরেকটা টেকনিক শিখে যাই যে এইভাবে 100 100 এগুলো লিখতে হবে না। একটু ভাবি, এই 1000 এর 10% বাইর করলে এই আসলের সুদ বাইর হয়, এই আসলের সুদ এর 10% বাইর করলে এই 10 বাইর হয়। তাহলে আসি 1000 এর আমি যদি শুধু 10% বাইর করি তাহলে কি বাইর হবে? এই গাভীটার প্রথম বাচ্চা বাইর হবে। এই প্রথম বাচ্চা মানে বিষয়টা বোঝার জন্য বলতেছি, এর আবার যদি 10% বাইর করি তাহলে এই বাচ্চার বাচ্চা বাইর হবে। বাচ্চার বাচ্চা মানে কি? নাতনি। এই নাতনিটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। কারণ কি? কারণটা হচ্ছে যে সুদের সুদ যেটা, সেটা চক্রবৃদ্ধিতে পাওয়া যায়, সরল সুদে পাওয়া যায় না। তাহলে ওইটা যেহেতু অতিরিক্ত পাওয়া যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 1000 এর 10% মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ মানে 100, 100 এর 10% মানে শুধু 10। এইভাবে শেখার লাভ কি? এইভাবে শিখলে একটু পরে আবার উল্টাপাল্টা অঙ্ক আসবে পিছন দিক দিয়ে, তখনও কিন্তু বাইর করা সহজ হবে। ধরেন এই 1000 টাকা মুছে দিলাম, বললাম যে একটা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 10 টাকা, সুদের হার 10% হলে আসল কত 2 বছরের মধ্যে। তখন আবার এখানে এক্স লিখবো, এক্স এর 10% এর 10% সমান 10, তাহলে এক্স সমান সমান অ্যান্সার তখন বাইর হবে 1000 টাকা। তো একই জিনিস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে ভাবা যায়, এটা পারতে হবে, এটা শিখতে হবে। আমরা তো ধরাই দিই রেডি করে, আপনার মাথার উপর কোনো লোডে হচ্ছে না, আপনি নিজে থেকে কোনো কিছু বানাচ্ছেন না, একবার ধরাই দিতেছি। তারপরে যদি প্র্যাকটিস না করেন কেউ বা এটাকে গুরুত্ব না দেন, তো পরীক্ষার হলে যায় তখন আমার কথাগুলো মনে হবে, তখন অর্ধেক পারবেন আর অর্ধেক একটু এলোমেলো লাগবে, একটু কঠিন লাগবে, মনে হবে আরে তখন যদি ভালো করে শিখতাম। ঠিক আছে না? তো এই জন্য এগুলো যেহেতু সবসময় পরীক্ষায় লাগবে, কাজে লাগান। আচ্ছা, তাহলে আমরা এবার আসি অনেকের বক্তব্য 3-4 বছরের দিলে কি হয়। ভাই আমরা এত সহজে মাছ নদীতে আপনাকে ছেড়ে দিব না, আমরা আপনাদেরকে আরো আগায় দিব, সমস্যা নেই, জাস্ট সাথে থাকেন। 65 নম্বরে এই প্রশ্নটা ক্লাস 8 এর চক্রবৃদ্ধি সুদ কষার অধ্যায়ে হু আছে। ঠিক আছে, কি বলতেছে? বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে এখানে আমরা দেখতেছি যে এই অঙ্কগুলাতে চক্রবৃদ্ধি সুদ আসল বাইর করতে বলে, আবার অনেক সময় শুধু সুদ বাইর করতে বলে। তাহলে আমরা কি করব? ঠিক আছে, আচ্ছা, এই যে অনেকে বলছেন আবার 2 বছরটা তো সহজ, 3 বছরেরটাতে আমরা আসি। তাহলে 3 বছরটা যদি শিখে যাই তাহলে 2 বছরটা তো পানির মতো সহজ মনে হবে, তাই না? আবার যদি 4-5 বছরেরটা শেখাই তখন তো এগুলো সব পানির মতো মনে হবে। কিন্তু ওগুলো তো প্রথমে শেখানো যাবে না, কারণ ওটা প্রথম শেখালে তো ওভারলোড হয়ে যাবে। তো ধাপে ধাপে আসতে দেন। তাহলে এই 65 নম্বরে আমাদের হচ্ছে মানে প্রত্যেকটা প্রশ্নের শুরুর স্টাইল একই রকম। তাহলে আমাদের শুধু ডিজিট গুলাতে ফোকাস করা দরকার। 8000 টাকা এটা কি আসল, তারপর হচ্ছে কি প্রথম বছর, এটা কি দ্বিতীয় বছর, এটা কি তৃতীয় বছর। আচ্ছা, আগের বারে এই 2 বছরে ক্লোজ হয়ে গেছিল, এবার 3 নম্বর বছর পর্যন্ত আসতেছে, ওকে সমস্যা নাই। তাহলে এই 8000 টাকার বাচ্চা কোনগুলা? এই 10% বলার কারণে 10% মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ। এটা যদি কাউকে আবার নতুন করে বলতে হয় তাহলে ভাই লেখালেখি করে কাটাকাটি করেন আর আমরা অঙ্কের উত্তর বাইর করে ফেলি। তাহলে 800 800 800 3 বার 800 কেন লিখলাম বুঝতেছেন? আগের বার কয়বার লিখছিলাম? 2 বার লিখছিলাম। কেন? 2 বছর ছিল, 3 বার লিখলাম। কাজ কি শেষ? না। এখানে হচ্ছে কি যে এই বাছুরগুলোর মধ্যে কোনটা বড় বাছুর বলেন তো? এই প্রথম বছর যে বাছুরটা হয়েছে ও কিন্তু বড় বাছুর, তারপরে এটা দ্বিতীয় বছর হচ্ছে, মানে মনে করেন 3 বোনেরা, হ্যাঁ, 3 বোনের তো সমান সমান না, টাকা সমান সমান হইতে পারে কিন্তু বয়সে তো এ বড়, কারণ ওকে পাওয়া গেছে 1 বছর আগে, একে পাওয়া গেছে 2 বছর পরে, 1 বছর পরে পাওয়া গেছে, একে 2 বছর পরে, একে 3 বছর পরে। তাহলে এই 800 হচ্ছে এই 800 থেকে 1 বছরের ছোট।
এই 800 থেকে এই 800 হচ্ছে 1 বছরের ছোট, এই 800 হচ্ছে আবার প্রথম 800 থেকে 2 বছরের ছোট। যদিও টাকার এমন সমান, দেখবেন না একটা বাচ্চা হওয়ার পরে সবাই 3, 3.5, 4 কেজি হয়, কিন্তু বয়সের তো গ্যাপ আছে। এখন আসি এই 800 টাকা এই প্রথম বছরের বাছুর, এ আবার পরে বাছুর দিবে, একে তো পাওয়া গেছে 1 বছর পরে, তাহলে এ কয় বছর বাছুর দিবে? আমার টোটাল কিন্তু মেয়াদ কত? মেয়াদ হচ্ছে 3 বছর। তাহলে আমি একে পাইলাম 1 বছর পরে, এ পরে 2 বছর বাছুর দিবে না? তো ওর বাছুর গুলার ভ্যালু কত হবে? ওর বাছুর গুলা তো 10% অ্যাপ্লাই হবে, তাহলে ওর বাছুর গুলার ভ্যালু হবে 80 টাকা। 80 টাকা। এরা কারা? এরা হচ্ছে 800 এর বাচ্চা মেয়ে, অথবা এই 8000 এর কিন্তু নাতনি। বুঝতেছেন বিষয়গুলা? ভাষাগুলো বোঝাই বলতেছি। তাহলে 800 এর 80 80 ক্লিয়ার সবাই? এই 80 দুটা বুঝতে পারছেন কিনা বলেন? 80 আবার 2টা কেন লিখলাম, 3টা লিখলাম না কেন এটা বলেন? কারণ একে পাওয়া গেছে 1 বছর পরে, তাহলে ও পরের 2 বছর পরে বাচ্চা দিবে, তাহলে পরের 2 বছরে বাচ্চা দিল, দ্বিতীয় আর তৃতীয় বছর। এখন আসেন এই দ্বিতীয় বছরের কাহিনীটা কি হয়েছে? দ্বিতীয় বছরের যে কাহিনীটা হয়েছে, এই 800 বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, আবার এই 80 1 বছর হয়ে গেছে, ও বাচ্চা দিবে। তাহলে 800 আর 80 এই দুটোর বাচ্চা কত হবে? 800 আর 80 কি একসাথে লিখতে পারি? আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। এই 800 টাকা পাওয়া গেছে 2 বছর পরে, তাহলে এ আমার খামারে কয় বছর থাকবে? আরো 1 বছর থাকবে। 1 বছর থাকলেও একটা বাচ্চা দিবে না? ও বাচ্চাটার ভ্যালু কত হবে? যেহেতু 800 এর বাচ্চা হচ্ছে 80 80, আর এই 80ও তো আরো 1 বছর থাকলো, কারণ একে তো পাওয়া গেছে দ্বিতীয় বছরের পরে। এখন আমি তো হিসাব ক্লোজ করবো তৃতীয় বছরে, তাহলে দ্বিতীয় থেকে তৃতীয় বছর ও তো 1 বছর থাকবে, তাহলে এই 80 এর জন্য আবার 8 টাকা, অথবা ডাইরেক্ট এই 880 এর জন্য সরাসরি 88 টাকা লিখতে পারতাম। মানে এই জায়গাটাতে 88 টাকা লেখা মানে সহজ হয়ে গেল। এখন এই 800 বাচ্চা দিবে না, এই 80 বাচ্চা দিবে, মানে অনেক জটিল না? এত জটিল আকার চিন্তা করবেন না, কিন্তু লজিক্যালি চিন্তা করবেন, ঠিক আছে? তাহলে বছর বছর আগালে কিন্তু সহজ। 800 এর পরে 2 বছর, এই 880 এর পরে 1 বছরে 88, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো? আর কিছু আছে? 3 বছর কিন্তু শেষ। এখন আমরা ক্যালকুলেশন করবো, অ্যান্সার চলে আসে। এখন যদি মনে করে 4 বছরের হিসাবটা এখানে একটু আইডিয়া দেই, তাহলে কি হবে জানেন? এই 800 আর একটা বাড়বে, এই 80 আর একটা বাড়বে, এই যে 88 আছে না, এই দুইটা মিলে 88 আর একটা বাড়বে, আর একটা নতুন কি হবে জানেন? এই যে 880 আর 880 মিলে হচ্ছে কত? 968। এই 968 এর এখানে একটা বাড়বে, তার মানে 10%, তার মানে 96.8। এই যে আবার 4 বছরের হিসাব হয়ে গেল। তাহলে জিনিসটা অত কঠিন না, যা ধাপে ধাপে যদি আসতে পারেন। হ্যাঁ, আমরা আরো দেখাই দিব, সমস্যা নেই। তো পরে হিসাব মান উত্তর কি যাচ্ছে? চক্রবৃদ্ধি মূলধন মানে সুদ আসল, তাহলে সবগুলোই যোগ করতে হবে। তাহলে এইখানে 3টা 800 যোগ করার কারণে 24, এইখানে 160, আর এইখানে 88, মানে এটা 248 হবে। কি? তাহলে 248, 2400 248 মানে 2648, 2648 আর 8000, তাহলে 10,648, ঠিক আছে? তাহলে 10,648 হচ্ছে ঘ। এইভাবে সংখ্যাগুলো যত দ্রুত আপনি মানে হ্যান্ডেল করতে পারবেন, অন্য কোনো ভাবে গেলে কিন্তু এত দ্রুত হ্যান্ডেল করতে পারবেন না। বুঝতে পারছেন কিনা বলেন? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এই তো অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছেন 800 800 800 80 80 88। আচ্ছা, 88 বিষয়টা বুঝলে কিন্তু মোটামুটি এখানে আর কোনো জটিলতা নাই। 80 কেন 2 বার লিখছি সেটাও কিন্তু ব্যাখ্যা দিয়ে দিচ্ছে অলরেডি। তাহলে 66 নম্বর প্রশ্নের অ্যান্সার প্রত্যেকে দেওয়ার চেষ্টা করেন। যারা ক্লাসে লাইভে আছেন প্রত্যেকে দেওয়ার চেষ্টা করেন। যারা জবের পরীক্ষার প্রিপারেশন নিতেছেন তাদের জন্য এই ক্লাসটা যে কতটা ইম্পর্টেন্ট, পরীক্ষা যখন দিতে যাবেন তখন আমার কথা মনে হবে। কিন্তু সবাই ভালো পাচ্ছেন। 3000 এর 10% এর 10% বাড়ি করলে হয়ে যাবে। 3000 এর 10% 300, 300 এর 10% 30। আমরা ওই টেবিলটা তো গেলাম না, তার আগে অ্যান্সার চলে আসছে। ধরতে পারছেন কিনা বলেন ভাষাটা? আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। তাহলে আমরা নেক্সটে যাই 67 নম্বরে। এখানে দেখেন 67 নম্বরে কি বলছে দেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। আমরা বানাই বানাই আপনাকে পানির মতো প্রশ্ন করাচ্ছি এরকমও না কিন্তু, ঠিক আছে? 67 নম্বরটা দেখেন, এখানে কিন্তু 5% আছে। তাহলে 5,000 টাকা 2 বছর সরল চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা? তাহলে এই অঙ্কটা করে দিলে, যারা আগের অঙ্কটা করতে পারেন নাই তারা বুঝে যাবেন, ঠিক আছে? তাহলে 67 নম্বরটা করে দিই। এখানে আসলে এই 2 ভাবে করা যায়। আমরা আগে বক্সটা দেখাই দিই। 5% মানে কি? 5% কিন্তু মাথা ডাইরেক্ট আসে না, কিন্তু 10% খুব সহজে আসে। তাহলে 10% আগে বলি। 10% হচ্ছে 500, তাহলে 5% হচ্ছে 250, তাহলে 5% হচ্ছে 250। তাহলে এই 250 250 মিলে হচ্ছে কি 2 বছরের সুদ হয়ে গেল। তাহলে এই 250 এর 5% কত? 250 এর 10% হচ্ছে 25। দেখেন 5% ডাইরেক্ট আপনি লিখতে যাবেন, আপনাকে কিন্তু কাটাকাটি করতে হবে। এগুলো কিন্তু আমরা শতকরা অধ্যায়ে শেখাই দিই। এই বিভিন্ন ছোটখাটো টেকনিক গুলো দেখাই দেখেই তো পরবর্তীতে অনেকের জন্য দ্রুত ক্যালকুলেশন করতে সুবিধা হয়, ঠিক আছে?
কিন্তু আপনি তো নর্মালি করতে গেলে কি করবেন, আপনি তো এই 5 এইভাবে লিখে কাটাকাটি করবেন। আর আমরা কিভাবে করবো, 250-এর 5% মানে জানি না, কিন্তু 250-এর 10% মানে 25, তাহলে 5% মানে 25-এর অর্ধেক মানে 12.5। ঠিক আছে, তো 12.5 কি, 12.5 হচ্ছে সুদের সুদ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, এই 12.5 টাকাটাই হচ্ছে আমাদের অতিরিক্ত, এটা হচ্ছে সুদের সুদ। এইটা হচ্ছে এইভাবে করার সিস্টেম। আর মুখে মুখে করার জন্য কি করা দরকার, এইভাবে করা দরকার। 5,000 এর 5% বার করলে 250 বাইর হবে, আবার 250 এর 5% বার করলে 250 এর সরাসরি দুইবার 5% দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5,000 এর 5% 5% মানে সরাসরি 12.5, তাহলে 12.5 টাকা আনছে। সবাই ক্লিয়ার? এইখানে 3 বছরের দিছে, তাই না? অষ্টম শ্রেণীর 2.2 এর 8 নম্বর প্রশ্ন, অষ্টম শ্রেণীর 2.2 অধ্যায়ে চক্রবৃদ্ধি সুদ কষার প্রশ্ন আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 68 নাম্বারটা কি বলছে, 3 বছর। এখন 3 বছরের পার্থক্যটা কিভাবে বাড়ি করে এটা আমরা এখন একটু দেখবো। তাহলে 68 নাম্বারটা কিন্তু আগের মতো করে হবে না, একটু লিখে। হ্যাঁ, তাহলে এখানে শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। নর্মালি সুদ কষার সূত্র অনুযায়ী করতে গেলে এই অঙ্কটা কিভাবে করতে হবে দেখেন, 5,000 গুণন 1 প্লাস 10/100 টু দি পাওয়ার কিউব, এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদাসল মাইনাস 5,000, এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ। সরল সুদ কত, 5,000 গুণন 10% গুণন 3 বছর। এইটার ক্যালকুলেশন করলে অ্যান্সার বাইর হবে, এবং এই জিনিসটা আপনাদের জানা থাকার কথা। ঠিক আছে, আচ্ছা, 68 নম্বর এই অঙ্কটা কি বুঝতেছেন যে এইভাবে মানে সূত্র দিয়ে, এটা কিন্তু সূত্র দিয়ে, হ্যাঁ সূত্র দিয়ে করলে এইভাবে করতে হবে। এই পয়েন্টটা কি সবাই ধরতে পারতেছেন, নাকি আবার এটারও সমাধান করে দিতে হবে? তাহলে দেখেন, এই সূত্র প্রয়োগ করতে গেলে এইখানে আমরা এই সূত্রটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ কষার সূত্র, যেটা আমরা শুরুতে আলোচনা করছিলাম। তো এইটা দিয়ে আসলে চক্রবৃদ্ধি সুদ আসল বাইর হয়। এখান থেকে 5,000 বাদ দিলে চক্রবৃদ্ধি সুদ বাইর হবে, মাইনাস এই যে সরল সুদ হচ্ছে এটা। তাহলে যখন থেকে যত পার্থক্যের অঙ্ক আসবে সবগুলো এই স্টাইলে করতে হবে। তো এই স্টাইলে করতে গেলে কিন্তু সময় লাগবে, বাট তারপরও সিস্টেম তো একটা জানতে হবে। এটা হচ্ছে রিটেন, এটার আবার সমাধান চাইয়েন না, কারণ এখানে তো ইউনিক কিছু নাই, জাস্ট লিখে লিখে ক্যালকুলেশন করতে হবে, একটু সময় লাগবে। আর শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে আমরা দেখবো এখন। শর্টকাটটা হচ্ছে আমাদের 5,000 এর উপরে প্রথম বছরের সুদ 500, দ্বিতীয় বছরেরও 500, তৃতীয় বছরেরও 500, 3 বছরের কথা বলছে। তাহলে এই 500 এর পরে 2 বছর হচ্ছে 50, এই 550 দ্বিতীয় বছরে যেটা পাওয়া গেছে, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর। তাহলে এই 500 আর 50 এর মিলে হয়ে যাচ্ছে 55, 550 এর 10% মানে 55। তাহলে পার্থক্য কোনগুলা, পার্থক্য হচ্ছে এই আসলগুলো, আসলের উপর যে সুদ, সরল সুদ, এই তিনটা 500 মিলে 1500, এইটা হচ্ছে আমাদের কি সরল সুদ। এটা তো চক্রবৃদ্ধির কারণে এটা পাওয়া যাবে না, চক্রবৃদ্ধির কারণে এই 3টা টাকা এক্সট্রা পাওয়া যাবে। এই 3টা টাকা হচ্ছে 155 টাকা। অনেকে আবার সময় নষ্ট করার জন্য যে কাজটা করতে পারে, সরল সুদ 1500 টাকা, এখানে ক্যালকুলেশন করলে কিন্তু 1500 হবে, আর এইটা ক্যালকুলেশন করলে কত হবে জানেন, 1655 হবে। আবার এই দুটো বিয়োগ করলে হবে এই যে 155 টাকা আসে। তো অনেকে আবার এখানে কি করে, এই সবগুলো যোগ করে 1655, আর এই 3টা যোগ করে 1500, তার মানে শর্টকাটে করতে যায়, মাঝখানে আবার একটা সময় নষ্ট করে। এটা ইকুয়াল টু 155, এইভাবেও করার প্রয়োজন নাই, কারণ এই 1500 আপনি না নিলেই তো অটোমেটিক্যালি পার্থক্য বাইর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 155। তাহলে এইখানে এই যে 50 দুইবার আর 55 কিভাবে আসলো, ওই 80 যে অঙ্কটা দেখাইলাম ওটার সাথে তো হুবহু মিলাই দিলাম। ঠিক আছে না? আচ্ছা, আশা করি ক্লিয়ার। এখন 2-3 বার দেখবেন, আরো এরকম 2-1টা অঙ্ক করবেন, তাহলে হয়ে যাবে। আর এটার ক্যালকুলেশনটা কি দেখাবো, এখানে ধরেন আছে কাটাকাটি করলে এই যে 11/10, এটা কিউব থাকার কারণে 3 বার লিখতে হবে। আর এইখানে 5,000 এর জন্য 3টা শূন্য, এই 3টা শূন্য বাদ, তাহলে 5 আর 11 55, আর 11 গুণ করলে 5 11 55, 5 হাতে করে 5, 5 11 55 আর 5 মিলে 60, এইটাকে আবার 11 দ্বারা গুণ করতে হবে। তার মানে 5 11 55, 5 হাতে করে 5, 11 0 0 5, 6 11 66, মাইনাস এই 5,000, তাহলে এইখানে হচ্ছে 1655। তো দেখাই দিলাম 1655, এখান থেকে আসবে 1500, তাহলে পার্থক্য হবে 155। কিন্তু কত সেকেন্ড পরে, সেকেন্ড না, কত মিনিট পরে। আর এটা কত দ্রুত হচ্ছে। 55 কিভাবে আসলো, 55টা আসলো এই 500
আর এই 50 এটা হচ্ছে দ্বিতীয় বছরের বাচ্চা। এবার দুইজনে মিলে 3 নম্বর বছরে যে এই 550 এর 10%, এইটা হচ্ছে 55। আমরা আলাদা আলাদা করে নিলে এই 500 এর জন্য লিখতাম 50, এই 50 এর জন্য লিখতাম 5। এটা একসাথে লেখার কারণে 55 লেখা হয়েছে। এবার বুঝছেন তাই না? ওকে, তাহলে আমরা নেক্সট আসি। তাহলে আমরা কিন্তু দেখেন অলরেডি 3 বছরে করে ফেলছি। তো নর্মালি প্রাইমারি শিক্ষক নিবন্ধন এই পরীক্ষাগুলোতে 3 বছরের মধ্যে আসে। এবার বিসিএস হুট করে 4 বছরের দিচ্ছে, 4 বছরেরটাও করা যাবে। আমি তো অলরেডি একটা টাচ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে আগের অঙ্কটায় ধরেন আগের অঙ্কটা আমরা 3 বছর করলাম না, তাহলে এটাতে আমি বললাম 4 বছরেরটা বার করে দেখা যায়, ঠিক আছে? তাহলে আমরা 4 বছরের অঙ্ক করতেছি, কিন্তু নতুন অঙ্ক বানানোর থেকে বিদ্যমান অঙ্কে করে দিলে বুঝতে সুবিধা হবে। তাহলে 500 500 500, এখানে কিন্তু 4 বছরে বার করতেছি। খেয়াল করেন, পার্থক্য বাড়ি করা মানে যা, সুদ আসল বাড়ি করা মানেও তা, সুদ বাড়ি করা মানে তা, মানে জিনিসটা একই। সবগুলো তো আমরা ভেঙে ভেঙে দেখা দিতেছি। তাহলে এইখানে 50টা তখন 3 বার লিখতে হবে। দেখেন, এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর, এটা হচ্ছে তৃতীয় বছর, আর এটা হচ্ছে চতুর্থ বছর। এখন আসি, এই 500 থেকে 3টা 50 লিখলাম, এই 550 থেকে 55 কি 2 বার লিখলাম। আর এই যে 550 আর 55 থেকে কি করলাম, এইখান থেকে 10%। তাহলে 500 আর 50, 550 আর 55 মানে 605, 605 এর 10% মানে 60.5। এই শুধু এই ভিজিটটা একটা নতুন বার করতে হলো, তাছাড়া এগুলো তো আমাদের উপর থেকে আসতেছে। তা কি এমন কঠিন? আর 1 বছর দিলে কি হইতো, এগুলো একটা করে ধাপ সবারে বাড়তো, আর পরবর্তীতে এই যে টোটাল টাকাটা, এইটা 10% একটা এক্সট্রা লাইন বাড়ে, তারপর বাকি ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। কি কঠিন? খুব খুব কঠিন না। তাহলে কি করা দরকার? সময় দেওয়া দরকার, আইডিয়া দরকার, ঠিক আছে? এই ম্যাথগুলো নর্মালি 3 ইয়ারের বেশি আসে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আসে, আমরা একটু আগেই আমরা কিন্তু এই অঙ্কগুলো বলছিলাম। দেখেন এখানে ওই রকম অঙ্ক চলে আসছে, মানে উল্টা পাশে। কিরকম? শিক্ষক নিবন্ধনের প্রশ্ন। আমরা কিন্তু আপনাকে বানায় বানায় এমন কঠিন অঙ্ক শেখাচ্ছি না যেগুলো আপনার দরকার নাই, বা যেগুলো আপনার ধরেন আছে অনেক পানির মতো ইজি প্রশ্ন, বাট আপনার আসলে এত সময় নেই। যারা নর্মালি ছোট পরীক্ষাগুলোর প্রিপারেশন নেন, তাদের ওই সার্কুলার দেওয়ার পরে, আবেদন করার পরে দৌড়াদৌড়ি শুরু হয়, অথবা নির্দিষ্ট একটা চাকরিকে টার্গেট করে পড়ালেখা শুরু হয়। তো তাদের তখন অনেক বেশি সময় থাকে না আইনস্টাইন হওয়ার, সারা বছর ধরে ম্যাথ করা। হ্যাঁ, যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন তাদের তো জন্য তো অবশ্যই ভালো, কিন্তু যারা শেষ মুহূর্তে আসে প্রিপারেশন নিতেছেন, তাদের কি হবে? তাদের জন্যই কিন্তু আমরা এই কাজটা করতেছি, ঠিক আছে? একজন একটা কমেন্ট করছে, কমেন্টটা একটু পড়ি। ফারহানা আনি বলছে, শর্টকাটটা মুখে মুখে করা যায়, কিন্তু এক্সামে যদি এত দ্রুত উত্তর বের হয়ে যায়, তখন নিজেকে বিশ্বাস করাটাই কঠিন হয়ে যায় যে আসলে কি এত দ্রুত উত্তর বের করা সম্ভব। এই অঙ্ক তো অনেক লেখালেখি, কাটাকাটি, ক্যালকুলেটর ছাড়া উত্তরে হয় না, সেখানে পানির মতো এত কয়েক সেকেন্ডে হয়ে যাচ্ছে। আসলে এটাই বাস্তব, ঠিক আছে? আমরা তো মানে মুখস্থ করাচ্ছি না, কোনো কিছু মুখস্থ করাচ্ছি, বা আমি পারতেছি আপনারা পারতেছেন এরকম তো না, বা এমন অঙ্ক করাচ্ছি যে সোজা কিন্তু পরীক্ষায় কঠিন আসে। পরীক্ষায় যেগুলো আসছে সবগুলো ওগুলাই পারাই দিলাম। জাস্ট আমরা যেটা করলাম, অঙ্কগুলাকে সুন্দর করে সাজাই দিচ্ছি। কিন্তু দেখেন, আপনি কিন্তু অঙ্কের সিকুয়েন্সে অঙ্ক শিখে গেছেন, কখন যে শিখে গেছেন সেটা আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে 59 নম্বরে বলতেছে যে 4% হার মুনাফায় কোন টাকা 2 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল কত? এরকম একটা অঙ্কের আপনাদেরকে কিন্তু শুরুতে টাচ দিছিলাম, মনে আছে কি? কার কার মনে আছে বলেন? ক্লাস কি মনোযোগে করতেছেন নাকি দায়সারা ভাবে করতেছেন? এই যে এই অঙ্কটা পার্থক্য যখন বলছিলাম না, 5% 5% দেখাই দিয়েছিলাম যে 2.5 টাকা, ঠিক আছে? মানে 100 এর 5%, 1000 এর 5% মানে 50 টাকা, 50 টাকার 5% মানে 2.5 টাকা। মানে এখানে পার্থক্য যদি বলে, পার্থক্য কি? 1000 টাকা এর 1000 টাকা এর উপরে 5% হারে 2 বছরে পার্থক্য কত? তখন আমরা দেখতেছিলাম যে অ্যান্সারটা 1000 এর নিচে 5% মানে 50, আবার 5% মানে 50, আর এই 50 এর 5% মানে 2.5 টাকা। 50 50 100 আর 2.5 টাকা মিলে 102.5 টাকা। কারণ আমি যদি বলি শুধু পার্থক্য কত, 2.5 টাকা। কিভাবে আসতেছে? 1000 এর 5% আর এই 5% এর আবার 5%। তাহলে আমি যদি 1000টা মুছে দিয়ে বলি যে এখানে এক্স, তাহলে কি হইতো? মানে 1000টা মুছে দিয়ে আমি প্রশ্নটাতে কি করলাম, এই 2.5 টাকা বাইরে না করতে বলে 2.5 টাকা প্রশ্নে দিয়ে দিলাম। তাহলে আমার প্রশ্নের প্যাটার্নটা কি হবে? প্যাটার্নটা হবে কিছু টাকা 5% হারে 2 বছরের
সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2.5 টাকা হলে আসলটা কত? মানে এখানে আমরা আসল জানি না, তখন আমরা কি দিলাম এক্স এর নাম দিলাম আসল এক্স, তাহলে এক্স এর 5% এর 5% সমান 2.5 টাকা। এই অঙ্কটাই এখানে চলে আসছে। তার মানে আমরা যারা অভিজ্ঞ টিচার আছি, আমি শুধু না, এরকম যারা অনেকদিন ধরে পড়ায় তারা কিন্তু আগে থেকে জানে যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নটা থেকে আর কি কি প্রশ্ন বানানো যায়, পরবর্তীতে কোন কোন অ্যাঙ্গেল থেকে লেজর লাগাইতে পারে, সেগুলো কিন্তু আমরা আগে থেকে আইডিয়া দিই। আপনাদের কিন্তু আমাদের প্রতি এই ট্রাস্টটা থাকা দরকার, ঠিক আছে? তো তখন কি হবে, এই 5% 5% আছে, তার মানে কি এক্স গুণন এই 5% গুণন 5/100 গুণন 5/100 ইকুয়াল টু 2.5। তাহলে এক্স সমান সমান 2.5 গুণন উপরে 100 নিচে 5, উপরে 100 নিচে 5, মানে এইটা ওই পাশে চলে যাবে। দেখেন 5×5 = 25, আর এই 2.5 কেটে দিলে নিচে 10 থাকে, 10 দিয়ে কাটলে 10 আর 100 গুণ করলে 1000 হয়। মানে কাটাকাটি আপনাদের মতো করে নেবেন। দেখেন 1000 চলে আসছে কিন্তু। তাহলে এই জিনিসটাও কিন্তু হুবহু ওইভাবে করা যাবে। তবে আমি একটু ভেঙে ভেঙে দেখাই দিই। আচ্ছা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এইখানে আসল কত আমি বললাম না, কিন্তু এইটার 4% কত সেটাও জানি না, কিন্তু এই 4% এর 4% কত সেটা কিন্তু আমরা জানি। দেখেন এইখানে দেখেন এই 4% হচ্ছে এইটা, মানে প্রথম গরুর বাছুর, এই বাছুরের বাছুর যেটা সেটা 4% হচ্ছে 1। তাহলে এই মা গাভীটা ভ্যালু কত, মানে এর নানির কত ভ্যালু, বুঝতে পারলেন বিষয়টা? তাহলে আমরা কি করবো, এর নাম দিব এক্স। তাহলে এই এক্স থেকে এক্স এর যদি আমি 4% বার করি তাহলে ওর বাচ্চা বার হবে। এখন ওই বাচ্চা এর আবার যদি 4% বার করি তাহলে বাচ্চার বাচ্চা বার হবে, এই বাচ্চার ভ্যালু 1 টাকা। তাহলে ওর নানির ভ্যালু কত? তাহলে এক্স গুণন এই যে 4/100 গুণন 4/100 ইকুয়াল টু 1। এটা এই লাইনটা না লিখে ডাইরেক্ট এক্স ইকুয়াল টু লেখা যায় 1 গুণন 100/4 গুণন 100/4। 4 দিয়ে 100 কাটলে 25, 4 দিয়ে 100 কাটলে 25, 25 গুণ করলে 625। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক 625। এই যে 625 চলে আসলো না? আচ্ছা, এখন এটাকে আমরা ভেঙে ভেঙে করতে পারেন, মানে আপনি কেন রোবটের মতো মুখস্থ করবেন কেন, লজিক্যালি আসেন। যে এইখানে 4% এর ভ্যালু যদি 1 টাকা হয়, এই অঙ্কটা আমি জানেন, এই অঙ্কটাতে আমি আসল বাইর না করে বলতে পারি যে সরল সুদ কত। মানে অঙ্কের অনেক প্যাটার্ন আছে, হয়তো এই পরীক্ষা আসে নাই, আমি আপনার অনেক অঙ্ক দেখা দিব কম্পাউন্ড ইন্টারেস্টে এরকম প্রশ্ন আসছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে, সরল সুদ কত, ব্যাংকের পরীক্ষাগুলোতে আছে, বিভিন্ন ওয়েবসাইটের প্রশ্নে আছে। তো এই জন্য ভেরিয়েশন গুলো জানা ভালো। সেটা কি, যে 4% এর ভ্যালু যদি 1 হয় তাহলে এইটার 100% হচ্ছে এইটা, এর ভ্যালু হবে 25 টাকা। এই 4% এর ভ্যালু যদি 25 হয় তাহলে 100% এর ভ্যালু হবে এর 25 গুণ, মানে 625 টাকা। এটা আমরা বাইর করে ফেলছে না? তো আমাদের যখন সরল সুদ বাইর করতে বলবে তখন এই 4% এর ভ্যালু যদি 25 হয়, পরে আর একটা 25 হবে। কেন? কারণ সরল সুদ 2 বছরের, মানে কি এই প্রথম বছরে যদি 25 হয় দ্বিতীয় বছরে 25 হবে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? তখন অ্যান্সার হবে 50। অথবা আমরা যখন আসল বাইর করে ফেলতে পারবো তখন এইটা এর 4% বাইর করবো 25, একে 2 বছর দ্বারা গুণ করে দিব 50। আসল বাইর করতে পারলে তো সব খেলা খতম, ঠিক আছে কিনা বলেন? ওকে, তাহলে এই যে 77 নম্বর আমরা এটা আগের অঙ্ক আর কি, দেখেন অনেকগুলো পরীক্ষা আসছে আর কি, হ্যাঁ, রিপিটেডলি আসে, ঠিক আছে? দেখেন 19 সালে আসছে, তারপরে আবার 21 সালে আসছে, তারপরে 22 সালে আসছে, ঠিক আছে? কারণ কি এই প্রশ্নগুলো না বানানো কিন্তু একটু ঝামেলা আছে, হ্যাঁ। ধরেন আপনি 4% জায়গায় 5% দিবেন, তখন একটা দশমিক চলে আসবে, এই পার্থক্য 1 টাকা না দিয়ে 100 টাকা দিবেন, ঝামেলা হবে। তো এই জন্য নর্মালি প্রশ্নগুলা কমন আসে। তো আমরা তো অলরেডি শিখে গেলাম। এই যে দেখেন 71 নম্বর প্রশ্নটা 2025 সালে আসছে। এই প্রশ্নটা যদি আমি সমাধান হয়তো বা দিছি বা দেই নাই, বা যে কোনো সমাধান যদি আপনারা এই পরীক্ষার প্রশ্নের সমাধানে যা ক্যালকুলেশন করেন, ওইখানে আমি যতই ভালো করে বোঝাই আর যতই বিস্তারিত বোঝাই, শর্টকাট বোঝাই, আপনি বুঝলেও খুব বেশি লাভ হবে না। কিন্তু এই যে টপিক ওয়াইজ ক্লাস করতেছেন, যখন একটা কনসেপ্ট ক্লিয়ার করার ক্লাস, তখন কিন্তু ধারাবাহিক ভাবে আমরা উপর থেকে যে আলোচনা করে আসলাম, এখন এই অঙ্কটা না করে দিলে আপনি পারবেন, ঠিক আছে? খেয়াল করেন তো, 12% হার মুনাফায় কোন টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি বুদ্ধি মুনাফার পার্থক্য 18 টাকা হলে তার মূলধন কত? তাহলে কি করতে হবে? 2 বছর বলছে না, 12% বলছে না, তাহলে আমরা কি শিখছি? পার্থক্য মানে এই যে সুদের সুদ, এই যে যেটা আমরা বলতেছিলাম না, গরুর বাছুর তার বাছুর মানে নাতনি, এটা মানে হচ্ছে সুদ এর সুদ। তাহলে এক্স এর 12% 12% সমান সমান 18, ঠিক আছে?
তাহলে x সমান সমান 18 গুণন উপরে 100 নিচে 12, উপরে 100 নিচে 12। তাহলে 6 দিয়ে কাটলে 6 দুগুণা 12, 3 6 18, 3 দিয়ে 12 কে কাটলে 4, 4 দিয়ে 100 কে কাটলে 25, 2 দিয়ে 100 কে কাটলে 50, 50 আর 25 গুণ করলে 5 25 125, মানে 1250। এইভাবে করে যত দ্রুত অ্যান্সার আনা যাবে, আপনি আর যে কোনো নিয়মে করেন তো, যে এর থেকে দ্রুত অ্যান্সার আনতে পারতেছেন কিনা। ওকে, 71 নাম্বার ক্লিয়ার কিনা বলেন, একটু কমেন্টে রেসপন্স করবেন। এই 71 নাম্বারটা পারবেন সবাই? কথা তো অনেক বললাম, কিন্তু কাজ করে দিয়ে বলতেছি, না করে দিয়ে কিন্তু বলতেছি না। ওকে, এবং বুঝে বুঝে পারবেন তো নাকি? আচ্ছা, উপরে 100 লিখলাম কেন? কারণ এখানে এক্সটা তো এই পাশে ছিল। দেখেন এক্স, এই উপরে নিচের বিষয়টা যারা আমাদের পেড কোর্সে আছে তারা বুঝবেন। এই পাশে যেটা আছে 12/100 ইকুয়াল টু হচ্ছে কত? 18 টাকা। এই 12/100টা যখন ওই পাশে যাবে তখন কি হবে? এই ফ্র্যাকশনটা উল্টে যাবে না? এই জন্য 100টা উপরে যাচ্ছে, 12টা নিচে যাচ্ছে। ঠিক আছে? এটা কাটাকাটিটা ঝামেলা কিছু না ভাই, কাটাকাটি ঝামেলা না। আসলে আপনার মানে মানে অনেকে অনেক ছোট বিষয় কঠিন মনে করেন। কখন বলেন তো? যখন কিছুই জানা নাই তখন কঠিন লাগে। তা আমি তো কাটাকাটিটাও সুন্দরভাবে দেখাই দিলাম যে 12 দেখে এই 6 দিয়ে কাটি, 3 6 18, 4 6 মানে 6 দুগুণা 12, 3 দিয়ে 12 কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে 25, 2 দিয়ে 100 কাটলে 50। এর থেকে আর কি সহজ কথা বলবো? মানে এটা কঠিন লাগলে তো হবে না, ঠিক আছে না? 50 আর 25 গুণ করলে 1250।